তো আমরা আজকে ইলেকট্রোস্ট্যাটিক্সটাই শুরু করব। ইলেকট্রিসিটি পড়া হয়ে গেলে তারপরে আমরা ম্যাগনেটিজম পড়ব। তো ইলেকট্রিসিটিতে সবথেকে প্রথমে আমাদের যেটা জানা উচিত যে কনসেপ্ট অফ চার্জ। বাংলাতে বলছি আধান। এটা কি, আমরা ছোটবেলায় হয়তো অনেকে করেছো যে মাথায় যদি চিরুনি দিয়ে তুমি আঁচড়াও, তারপরে ছোট ছোট কাগজের টুকরোগুলোকেও অ্যাট্রাক্ট করে, তাই না? এরকম শুনেছো বা এটা হয়, করেও দেখেছো হয়তো। বা যে কোনো দুটো জিনিসকে তুমি যখন রাব করবে, ঘষবে একে অপরে, তো তারপরে ওরা এরকম ছোট ছোট জিনিসকে অ্যাট্রাক্ট করে। তো এই জিনিসটা নিয়ে বিজ্ঞানীগুলো নিজেদের মধ্যে ডিসকাশন করতে গিয়ে ওরা বুঝতে পারে যে কিছু তো আছে এখানে যে এইটা অ্যাট্রাক্ট করছে। তো পরবর্তীকালে জানা গেছে যে ওটা হচ্ছে ইলেকট্রনগুলো যে আছে এটা পরমাণু, সেই ইলেকট্রনগুলো ট্রান্সফার হয়। তো এগুলোকে আমরা চার্জ বলছি। আচ্ছা, তাহলে এবার চার্জ যে আছে সেটা হচ্ছে ইলেকট্রনের চার্জের, কোনো একটা বডিতে চার্জ কত থাকতে পারে, সেই চার্জটা যে হবে, ধরো কিউ পরিমাণ চার্জ আছে, তো এই চার্জটা এই ইলেকট্রনের চার্জের মাল্টিপল হয়। মানে একটা ইলেকট্রনের চার্জ হতে পারে, দুটা ইলেকট্রনের চার্জ হতে পারে, এরকম। তাহলে কিউটা জেনারেলি এইভাবে লিখি, এনটা যদি ইলেকট্রনিক চার্জ হয় এরকম। এটাকে আমরা বলি কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন অফ চার্জ মানে চার্জ ই এর, মানে একটা ইলেকট্রনের চার্জের মাল্টিপল আকারে থাকে, ফ্র্যাকশন আকারে থাকে না। যেমন হাফ, অর্ধেকটা ইলেকট্রনের চার্জ আছে, এটা থাকে না। যদিও এর এক্সেপশন আছে, আমরা যখন কোয়ার্ক পড়ি তো তখন সেখানে দেখি যে ওখানে মানে চার্জ 2/3 অফ ই আছে এরকম, কিন্তু এটা এক্সেপশন। ইন জেনারেল আমরা কোয়ান্টাইজেশন অফ চার্জ মানে দেখি যে কোনো একটা বডিতে যে চার্জের পরিমাণ হবে সেটা একটা ইলেকট্রনের চার্জের মাল্টিপল আকারে থাকবে আর কি। তাহলে কিউ ইজ ইকুয়াল টু এন টাইমস ই আকারে থাকবে, এটাকে আমরা বলছি কোয়ান্টাইজেশন অফ চার্জ। সলিমার। আচ্ছা, এবার চার্জের মাপতে হবে, তো চার্জকে মাপার যে ইউনিটটা এসআইতে ইউনিট যেটা হয় সেটা হচ্ছে কুলম। কুলম। আর যদি আমরা দেখি সিজিএস এ, তাহলে সিজিএস এর ইউনিটটা হয় ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, বা এটাকে আমরা বলি স্ট্যাট কুলম। এইগুলো যেগুলো ছোট ছোট জিনিস, এগুলো ক্লাসেই মুখস্থ করে নেওয়া উচিত বলে বলে, ঠিক আছে? যেমন ধরো তাহলে কি চার্জের এসআই ইউনিট কি, তাহলে হচ্ছে কুলম। চার্জের সিজিএস ইউনিট কি, তো ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্ট্যাট কুলম, এরকম। ঠিক আছে। আচ্ছা, তাহলে এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? আচ্ছা, সিজিএস ইউনিটে আর একটা ইউনিট হয়, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। তাহলে ইএসইউ বলো বা ইএমইউ বলো, এই দুটোই হচ্ছে সিজিএস ইউনিট। আর এসআইতে হচ্ছে কুলম। তাহলে এই যে কুলম আছে আর ইএসইউ আছে, এদের মধ্যে কোনো রিলেশন থাকবে নিশ্চয়ই। যেমন ধরো গ্রাম আর কিলোগ্রামের মধ্যে রিলেশন আছে, সেরকম। তো 1 কুলম ইজ ইকুয়াল টু হয় 3 × 10⁹ 9 ইএসইউ। 1 কুলম ইজ ইকুয়াল টু 3 × 10⁹ 9 ইএসইউ হয়। ঠিক আছে। আর 1 কুলম ইজ ইকুয়াল টু, যদি দেখি আমরা, এটা তো হলো 3 × 10⁻৯ ইএসইউ। আচ্ছা, ইএমইউটার সাথে কি রিলেশন আছে তাহলে? যদি ইএমইউটা দেখি, তাহলে 1 ইএমইউ মানে হয় 10 কুলম। ঠিক আছে, 1 ইএমইউ মানে 10 কুলম। আচ্ছা, তাহলে আর 1 কুলম মানে 3 × 10⁹ 9 ইএসইউ।
তাহলে 10 ইন্টু, এটাকে যদি ইএসইউ আর ইএমইউ এর মধ্যে রিলেশন আমরা দেখতে চাই, তাহলে 3 ইন্টু 10⁹ ইএসইউ, তাহলে 3 ইন্টু 10⁻10 ইএসইউ। ঠিক আছে, তাহলে 1 ইএমইউ মানে 3 ইন্টু 10⁻10 ইএসইউ। তো এই যে ইএমইউর এই যে জিনিসটা, এটা তাহলে একটু বড় ইউনিট হচ্ছে, আর ইএসইউটা হচ্ছে তোমার এটা ছোট ইউনিট। এই দুটোকে আমরা ইউজ করি, বেশিরভাগ ইউজ করি হচ্ছে স্ট্যাট কুলম, যেটা এটাই সিজিএস এ ইএসইউটা, আর এসআই তে কুলম হয়। এটা তোমরা রিলেশন শুধু মনে রাখবে যে 1 কুলম ইজ ইকুয়াল টু এটা ইএসইউর সাথে, যেটা 3 ইন্টু 10⁹ ইএসইউ যেটা হয়, এটা মনে রাখবে। আচ্ছা, এবার আমরা তো চার্জ দেখলাম, যে চার্জ কি, চার্জের ইউনিট কি, ওই জিনিসটা। তো এবার চার্জ যখন আমরা দেখে গেলাম, তো চার্জ রিলেটেড কিছু সূত্র আছে। তো তার মধ্যে আমাদের একটা পড়তে হবে, যেটা সিলেবাসে আছে, সেটা হচ্ছে কুলম্বস ল। কুলম্বস ল। তো কুলম্বস লটা কি? তো অ্যাকর্ডিং টু দিস ল, যে দুটো চার্জ, ধরো একটা চার্জ Q1 আর একটা চার্জ Q2, যদি আর সেপারেশনে রাখা হয়, আর ডিস্টেন্স দূরত্বে, তাহলে কুলম্বস ল বলছে যে এদের মধ্যে একটা ফোর্স ক্রিয়া করে, বল। তাহলে সেই ফোর্সটা হচ্ছে তোমার এই চার্জ দুটোর গুণফলের সমানুপাতিক হয়, মানে Q1 টাইমস Q2, আর এদের মধ্যে যে ডিস্টেন্স আছে তার বর্গের ব্যস্তানুপাতিক হয়। ঠিক আছে, তো আমরা এই দুটোকে যদি কম্বাইন করি, তাহলে ফোর্সটা পেয়ে যাব ইকুয়াল টু, না, ফোর্সটা প্রপোর্শনাল টু হবে Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার এই প্রপোর্শনালিটিটাকে তুলতে গেলে একটা কনস্ট্যান্ট আসে, তো সেই কনস্ট্যান্টটাকে আমরা বলছি কে ধরে নাও। তাহলে কে টাইমস Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, এবার এই কে যে কনস্ট্যান্টটা, এটা কার কার উপরে নির্ভর করে, এটা একটু দেখতে হবে। তো এই কে কনস্ট্যান্টটা নির্ভর করে, এক নাম্বার হচ্ছে এই চার্জ পার্টিকেলগুলো যে মিডিয়ামে রাখা হয়, যে মাধ্যমে রাখা হয়েছে, তাহলে মিডিয়ামটার উপরে নির্ভর করে, মাধ্যমটার উপরে। ঠিক আছে, এক নম্বর পয়েন্ট। আচ্ছা, আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে তুমি কোন ইউনিট, কোন সিস্টেম অফ ইউনিট ব্যবহার করছো, সেটার উপরে নির্ভর করে। সিজিএস ইউজ করছো না এসআই ইউজ করছো, তার উপরেও নির্ভর করে। তাহলে 2 নম্বর হচ্ছে সিস্টেম অফ ইউনিট, তার উপরে ডিপেন্ড করে কে এর ভ্যালুটা। আচ্ছা, তো এবার আমি যদি সিস্টেম অফ ইউনিট এসআই ইউজ করি বা সিজিএস ইউজ করি, তাহলে কে এর ভ্যালুটা আলাদা আলাদা হয়। সিজিএস এ কে এর ভ্যালুটা 1 হয়, ঠিক আছে, আর এসআই তে কে এর ভ্যালুটা যেটা হয় 1/4πε0, এটা। এবার এপসাইলন নটটা কি? এপসাইলন নটটা হচ্ছে, এটাকে আমরা বলি পারমিটিভিটি। পারমিটিভিটি, পারমিটিভিটি বাংলাতে তড়িৎ ভেদ্যতা, তড়িৎ ভেদ্যতা বলা হয়। আচ্ছা, জিরো দিয়েছি না, এপসাইলন নট দিয়েছি, এপসাইলন জিরো, তাহলে পারমিটিভিটি এটা কার? শূন্য মাধ্যমের বা বায়ু মাধ্যমের। ঠিক আছে, পারমিটিভিটি অফ ফ্রি মিডিয়াম বা ভ্যাকাম বলা যেতে পারে, বা এয়ার মিডিয়াম বলা যেতে পারে। এয়ার মিডিয়াম, বায়ু মাধ্যম বলে দিচ্ছি, পারমিটিভিটি অফ এয়ার মিডিয়াম। মানে এটা বায়ুতে যদি চার্জগুলো রাখা থাকে, তাহলে এপসাইলন নট নিব, কারণ মিডিয়ামটার উপরেও তো ডিপেন্ড করে না। আচ্ছা, এর মানে কি? এর মানে হচ্ছে যদি চার্জ পার্টিকেলগুলোকে আমি বায়ুতে না রেখে জলে রাখি বা অন্য কোনো পদার্থে রাখি, ঠিক আছে, তাহলে এই এপসাইলেনটা কিন্তু চেঞ্জ হবে, এর মানে এপসাইলেন নট তখন লেখা যাবে না। তো ওটাও আমরা আসছি।
পড়ে। কিন্তু যদি আমি এসআই সিস্টেমটা ইউজ করি তাহলে কে এর ভ্যালুটা আমি কত বসাতে পারবো, 1/4πε0। তাহলে এফ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/4πε0 Q1 Q2/r²। তাহলে আমরা কি পেলাম, এই যে ফোর্সটা পেলাম এসআইতে 1/4πε0 Q1 Q2/r², এই ফোর্সটাকে আমরা বলছি কুলম্ব ফোর্স, কুলম্ব বল। এবার পয়েন্ট হচ্ছে যে এই কুলম্ব ফোর্সটা যে আছে এগুলো আধানগুলোর প্রকৃতির উপর নির্ভর করে। আধানগুলো দুই ধরনের হতে পারে, চার্জ হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা তো হচ্ছে পজিটিভ চার্জ হতে পারে আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ হতে পারে। যেমন কি পজিটিভ চার্জ মানে প্রোটনের চার্জকে যদি কনসিডার করি, নেগেটিভ মানে ধরো ইলেকট্রনের চার্জ, ওই জিনিসটা। তাহলে ইলেকট্রন যদি বেশি থাকে কোথাও এর মানে চার্জটা হচ্ছে নেগেটিভ, আর যদি ইলেকট্রন কম থাকে, প্রোটন বেশি থাকে, তাহলে চার্জটা পজিটিভ হবে। এবার দেখো দুটোই যদি সেম টাইপ অফ চার্জ হয়, সেম টাইপ অফ চার্জ মানে দুটোই নেগেটিভ নেগেটিভ আছে ধরো, তাহলে বা দুটোই পজিটিভ পজিটিভ আছে, মানে বলছি যে সেম টাইপ অফ চার্জ যদি হয়, মানে দুটোই পজিটিভ পজিটিভ আছে আর দুটোই নেগেটিভ নেগেটিভ আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, নেগেটিভ নেগেটিভ থাকলেও মাইনাস মাইনাসে গুণ করলে প্লাসই হবে, আর প্লাস প্লাস গুণ করলেও প্লাসই হবে। তাহলে এফটা যেটা কুলম্ব ফোর্সের যে সাইনটা হবে এটা পজিটিভ সাইন হবে। আচ্ছা, পজিটিভ সাইন হওয়া মানে হচ্ছে যে ওদের মধ্যে বিকর্ষণ হবে, রিপালশন হবে, রিপালস করবে। আর যদি অপোজিট সাইড চার্জ হয়, অপোজিট মানে একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ যদি হয়, তাহলে কি হবে, প্লাস আর মাইনাস, এটা গুণ প্রোডাক্ট আকারে আছে না, তো প্লাস আর মাইনাস গুণ করলে ফোর্সটার যে সাইনটা আসবে সেটা হবে নেগেটিভ সাইন আসবে। আর নেগেটিভ সাইনের মানে হচ্ছে এই ফোর্সটা অ্যাট্রাকটিভ হবে, মানে আকর্ষণ করবে, অ্যাট্রাকটিভ ইন নেচার। তাহলে একটা ইলেকট্রন আর একটা প্রোটন পরস্পরকে আকর্ষণ করবে, আর একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করবে, এই জিনিসটা। ওকে, এই অবধি কোনো ডাউট আছে? না স্যার। ওকে, এবার দেখো এই যে এপসাইলন নটটা আছে, পারমিটিভিটিটা, এটার ভ্যালুটা আমাদের একটু মনে রাখতে হবে। এই এপসাইলন নট এর ভ্যালুটা যেটা হয় এটা হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 ইউনিট। আচ্ছা, এবার এটা এসআই ইউনিটে, কিন্তু এসআই ইউনিটটা কি ওটা যদি বের করতে হয় আমাদের, তাহলে আমরা এখান থেকেই বের করতে পারবো। তাহলে ইউনিটটা এখন বের করার চেষ্টা করছি। তাহলে এপসাইলন নটটাকে আমি উপরে নিয়ে যাচ্ছি এফ এর জায়গায়, তাহলে এপসাইলন নটটার ইউনিটটা যদি বের করতে চাই তাহলে 1/4 পাই এফ হয়ে গেল, Q1 Q2/r² হয়ে গেল। এফ মানে তো ফোর্স, আর ফোর্সের জানো ইউনিট কি হয় এসআইতে, নিউটন। তাহলে আমি এটা নিউটন ইনভার্স করতে পারবো, নিচে আসে না, তাহলে নিউটন ইনভার্স। আর এখানে চার্জের একক এসআইতে কুলম, তাহলে কুলম দুটো চার্জ আছে তাহলে কুলম স্কোয়ার হলো, নিউটন ইনভার্স কুলম স্কোয়ার। আর নিচে মিটার, মিটার ইনভার্স 2, মিটার টু দি পাওয়ার -2। তো এটা হচ্ছে এপসাইলন নটের ইউনিট, ঠিক আছে। এসআইতে, সিজিএস এ তাহলে কি হবে, এখানে ডাইন হয়ে যাবে, এখানে স্ট্যাট কুলম হয়ে যাবে বা ইএসইউ, আর এখানে সেন্টিমিটার হয়ে যাবে। তো এসআই ইউনিট যে লিখেছি এর মানে এই জিনিসটা ওখানে বুঝবে।
8.854 into 10 to the minus 12 নিউটন ইনভার্স কুলম্ব স্কয়ার মিটার টু দি পাওয়ার মাইনাস 2। এটা হচ্ছে এপসাইলন নটের ভ্যালু। আচ্ছা, এবার 1/4 পাই এপসাইলন নট যদি আমি করি তাহলে ওর ভ্যালুটা কত হয়? 1/4 পাই এপসাইলন নট। দেখো এপসাইলন নটের এই ভ্যালুটা নিচে যদি বসাও আর ওটা ক্যালকুলেশন করো তাহলে যেটা আসে সেটা হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। 1/4 এপসাইলন নটের মানটা হয় প্রায় 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 অ্যাপ্রক্সিমেটলি। এত ইউনিট। আচ্ছা, এটা ইউনিটটা কত হবে 1/4 এপসাইলন নটের? তাহলে এটার উল্টো হবে, কারণ এপসাইলন নটের এটা 1/এপসাইলন নট করলে এর উল্টো হবে, মানে নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার মাইনাস 2। 1/4 নটের ইউনিট। তো এটা হয়ে গেল ভ্যালুটা, মনে রাখতে হবে 1/4 নটের ভ্যালুটা কত হয়। ওকে, নেক্সট। আচ্ছা, এবার পয়েন্ট হচ্ছে যে এই যে ফোর্সটা আমরা পেলাম, কুলম্ব ফোর্সটা, এক মিনিট, এই যে ফোর্সটা পেলাম যে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার, তো এটা তো ফোর্স, তাই না? এবার এই ফোর্স হলে তাহলে এর একটা ডাইরেকশনও হবে। ফোর্স তো ভেক্টর কোয়ান্টিটি, ফোর্সটা একটা ভেক্টর কোয়ান্টিটি। এবার ভেক্টর কোয়ান্টিটি মানে ওর একটা ডাইরেকশনও হবে। তাহলে ওই ডাইরেকশনটা কোন দিকে হয় ওই জিনিসটা দেখতে হবে, ঠিক আছে? তো ধরো এই দুটো চার্জ আছে, Q1 আর Q2, আর ডিস্টেন্সে আছে। তাহলে ব্যাপার হচ্ছে যে এই যদি দুটোই পজিটিভ চার্জ হয় তাহলে রিপালস করবে। তো রিপালস করবে, তো ওই ফোর্সটা যেটা হবে, এ Q1 চার্জটা Q2 কে রিপালস করবে, বিকর্ষণ করবে। তাই এর মানে এইদিকে ফোর্স অ্যাপ্লাই করবে, মানে এইদিকে Q1টার জন্য ফোর্সটা এইদিকে অ্যাপ্লাই হবে, তাহলে আর ক্যাপের দিকে, মানে R12 এর দিকে, 1 থেকে 2 এর দিকে যে ভেক্টরটা হচ্ছে তার দিকে, মানে এই লাইনটা বরাবর, যে লাইনে জয়েনিং হচ্ছে সেই লাইনটা বরাবর কাজ করে। আর Q1টাকেও বিকর্ষণ করবে, তাহলে ওই যে তার জন্য যে বলটা হবে সেটা হবে এই দিকে, মানে R21 ক্যাপের দিকে। তাহলে এই যে বলের ডাইরেকশনটা হয় সেটা এই দিকে, মানে তাই সেই লাইনটার মানে আর ক্যাপের দিকে হয় আসলে ডাইরেকশনটা। তো আমি যদি এখানে লিখি তাহলে এখানে আর ক্যাপ লিখতে পারি ভেক্টর দিয়ে লিখলে, ও ডাইরেকশনটা দেখতে গেলে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে যে কিউ এর একক কি কুলম্ব, তো তাহলে কুলম্বের ডেফিনেশনটা আমি কিভাবে এখান থেকে দিতে পারি, যে নর্মালি ভ্যালুটা কনসিডার করছি, এফ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার আমি বলছি যে ধরো Q1 এর ভ্যালুটা 1 নাও, ঠিক আছে, কুলম্ব, আর Q2 এর ভ্যালুটাও 1 কুলম্ব নাও। তাদেরকে 1 মিটার ডিস্টেন্সে রাখো, মানে আরটা 1 নিতে বলছি আর কি। তাহলে দেখো সবগুলো 1 যদি করে দাও তাহলে ফোর্সের যে ভ্যালুটা সেটা কি, এগুলো সব 1 বসিয়ে দাও, তাহলে 1/4 পাই এপসাইলন নট হলো 4 পাই। আর এটার ভ্যালুটা কত? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তাহলে এ তো নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তাহলে কুলম্বের আমরা ডেফিনেশনটা এইভাবে বলতে পারি যে তুমি দুটো যদি 1 কুলম্ব চার্জকে রাখো 1 মিটার দূরত্বে, আর তারা নিজেদের মধ্যে এত নিউটন ফোর্স যদি অ্যাপ্লাই করে, মানে যে পরিমাণ চার্জকে, বা এইভাবে আমরা বলতে পারি
যে সম পরিমাণ চার্জকে 1 মিটার দূরত্বে রাখলে তাদের মধ্যে যে বলটা ক্রিয়া করবে, তাদের মধ্যে যে যদি 9 × 10⁹ নিউটন ফোর্স ক্রিয়া করে আর কি, বল ক্রিয়া করে, তাহলে সেই পরিমাণ চার্জকে 1 কুলম্ব বলতে পারবো। মানে এই কুলম্বের ডেফিনেশনটা থেকে আমরা কিন্তু এই কুলম্ব ফোর্স লটা থেকে আমরা ডেফিনেশন দিতে পারি কুলম্বের। আচ্ছা, এবার আমি তখন বললাম কোয়ান্টাইজেশন অফ চার্জ, যেটা প্রথমেই আজকে যেটা বললাম সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ, মানে কিউ ইজ ইকুয়াল টু এন, ই এর এন মাল্টিপাল আকারে থাকে। তো সেইখান থেকে দেখো, সাপোজ ধরো কিউটা হচ্ছে টোটাল চার্জ, আর এই টোটাল চার্জটা হচ্ছে এন খানা ইলেকট্রনের চার্জের সমষ্টি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু এন ই। ঠিক আছে, তাহলে এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, কতগুলো নাম্বার অফ ইলেকট্রন আছে, তাহলে এন ইজ ইকুয়াল টু হবে কিউ বাই ই। আচ্ছা, এবার কিউটা যদি আমি 1 কুলম্ব ধরে নিই, কিউটা যদি 1 কুলম্ব ধরে নিই, আর একটা ইলেকট্রনের চার্জ কত হয় আমরা জানি, 1 ইলেকট্রনের চার্জ হয় 1.6 × 10⁻−19 কুলম্ব। তাহলে ইলেকট্রনের চার্জ যদি আমি বসিয়ে দিই 1.6 × 10⁻−19 কুলম্ব, তাহলে কুলম্ব কুলম্ব কাটো, আর 1/, এই জিনিসটা যদি করো 19 হবে এটা, 1/, এই জিনিসটা যদি করো তাহলে তোমার হচ্ছে 6.25 × 10⁻18। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারছি, তাহলে আমরা এটাও বলতে পারবো যে 6.25 × 10⁻18 এতগুলো ইলেকট্রনের যা চার্জ হয়, এটা তো নাম্বার অফ ইলেকট্রন না, এতগুলো ইলেকট্রনের যে চার্জ হয় সেটাই 1 কুলম্ব বলতে পারি। মানে কুলম্বের ডেফিনেশনটা এখান থেকেও বলতে পারি, কুলম্ব ফোর্স লটা থেকে, আর না হলে এখান থেকেও আমরা বলতে পারবো যে 6.25 × 10⁻18 এতগুলো ইলেকট্রনের যা চার্জ হবে সেটাই তোমার 1 কুলম্ব চার্জ হবে, এই জিনিসটা। ওকে, আচ্ছা, এইবার চার্জ যদি ফ্লো হয়, চার্জের যদি প্রবাহ হয়, তাহলে ও তোমার কারেন্ট দেয়। কারেন্টটা কি, কারেন্ট মানে প্রবাহ, যে কোনো কিছুর প্রবাহ হলে কারেন্ট। মানে ধরো যখন আমরা জিওগ্রাফিতে যখন পড়ি যে এখানে ধরো বায়ুগুলো গরম হয়ে উপরে চলে গেল, তাহলে এই যে প্রবাহ হচ্ছে এখানে আমরা কারেন্ট বলি এটাকে। সমুদ্রের ক্ষেত্রে জল ধরো একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, তাহলে এটাকে কারেন্ট বলি, ওশিয়ান কারেন্ট। ঠিক আছে, এখানে বলি এটাকে কনভেকশনাল কারেন্ট। তো এখানেও কারেন্ট মানে কিছুর প্রবাহ হচ্ছে। তো কিসের প্রবাহ হয়, সেটা হচ্ছে চার্জ পার্টিকেলগুলো, ইলেকট্রনগুলো। তো ধরো একটা তুমি পরিবাহী নাও, কন্ডাক্টর নাও, এবার সেই কন্ডাক্টরের একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, মানে একক প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, এখানে এটা আমি প্রস্থচ্ছেদ নিচ্ছি, কতগুলো ইলেকট্রন পাস হচ্ছে, ঠিক আছে, কতগুলো ইলেকট্রন পাস হচ্ছে পার সেকেন্ডে, সেটাকে আমরা কারেন্ট বলছি। এর মানে কারেন্টটাকে আমরা এইভাবে ডিফাইন করি, I ইজ ইকুয়াল টু কিউ, মানে চার্জ পার্টিকেল বাই টি, পার সেকেন্ডে কতগুলো চার্জ পার্টিকেল এই ক্রস সেকশন দিয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলছি কারেন্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি কিউ বলি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু টি হবে। তাহলে আই এর একক কি হয়, অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার হয়, আর টাইমের সেকেন্ড। তাহলে তুমি একটা চার্জের তো কুলম্ব আমরা পড়ছিলাম একক, কিন্তু তুমি অ্যাম্পিয়ার সেকেন্ড বললেও কিন্তু এটাও চার্জেরই একক, এটা অন্য এককের মধ্যে পড়ছে। ঠিক আছে, আর তারপরে চার্জের সিজি, এটা এসআইতেই চার্জের সিজিএস একক তো বললাম যে স্ট্যাট কুলম্ব বা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট ইএমইউ, ওটাও চার্জের সিজিএস এককের মধ্যে পড়বে। ওকে, আচ্ছা, এরপরে যেটা বলবো যে কুলম্ব ফোর্সটা কত হলো, 1/4πε0 Q1
Q2 বাই আর স্কোয়ার, রাইট? তো এপসাইলন নট লিখেছি কেন? কারণ এই দুটো চার্জকে Q1 Q2 কে এর মিডিয়ামে বা ভ্যাকুয়ামে রাখা হয়েছে, এয়ার মিডিয়াম বা ভ্যাকুয়াম শূন্যস্থানে রাখা হয়েছে বা বায়ু মাধ্যমে রাখা হয়েছে, এই জন্য এপসাইলন নট। এবার আমি একটা জিনিস এখন যেটা পড়বো সেটা হচ্ছে ডাই ইলেকট্রিক, ঠিক আছে? ডাই ইলেকট্রিক জিনিসটা কি, ওই জিনিসটা আমি পড়বো। ডাই ইলেকট্রিক মিডিয়াম মানে কি, তারপরে এখানে আবার ফিরে আসবো। দেখো ডাই ইলেকট্রিক মানে কি, যে নর্মালি কোনো কন্ডাক্টর যদি নাও, একটা কন্ডাক্টর যদি নাও পরিবাহী, তো এখানে অনেকগুলো ফ্রি ইলেকট্রন থাকে, ঠিক আছে, যেগুলো প্রবাহ হতে পারে যখন আমরা ভোল্টেজ ডিফারেন্স দিই বাইরে, তো এগুলো ফ্লো হয়, একদিকে যায়। এবার কিন্তু যে সমস্ত পদার্থের ক্ষেত্রে, যেমন আমি একটা উডের টুকরো যদি নিই, উড, তাহলে এই ক্ষেত্রে কি হয়, যে এর নিউক্লিয়াসটা যে আছে সেইগুলো আর ইলেকট্রনগুলো বাইরে যে আছে, সেই ইলেকট্রনগুলোর মধ্যে যে বন্ডিংটা সেটা খুব ভালো স্ট্রং হয়, মানে এদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটা সেটা ভালোই হয়, বলে এই ইলেকট্রনগুলো ফ্রি থাকতে পারে না, ফ্রি থাকতে পারে না। এবার ফ্রি যদি না থাকতে পারে, তাহলে এগুলো মানে ইলেকট্রিসিটি কন্ডাক্টও করবে না, কারেন্ট যাবে না এগুলোর মধ্যে দিয়ে, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে না। তো এই ধরনের মিডিয়ামগুলোকে আমরা বলছি ডাই ইলেকট্রিক মিডিয়াম, ঠিক আছে? এগুলোকে বলছি ডাই ইলেকট্রিক মিডিয়াম। যেমন ধরো উড বললাম একটা এক্সাম্পল, পেপার বললাম, ঠিক আছে, এগুলো প্লাস্টিক বলে দাও, গ্লাস বলে দাও, তো এগুলো সব কি, এগুলো হচ্ছে তোমার ডাইইলেকট্রিক মিডিয়াম। আচ্ছা, তো এইবার সাপোজ ধরো কোনো, এই যে চার্জগুলো এতক্ষণ আমি যে তোমার বায়ুতে রাখছিলাম তো এপসাইলন নট ইউজ করেছিলাম, কিন্তু এখন ধরো সাপোজ আমি কোনো একটা ডাইইলেকট্রিক মিডিয়ামে রাখছি, তাহলে কি হবে? তাহলে সাপোজ এই দুটো চার্জকে Q1 আর Q2টাকে একটা মিডিয়ামে এখন রাখা হয়েছে, তাহলে একটা মিডিয়ামে রাখা হয়েছে ডাইইলেকট্রিক মিডিয়ামে, তাহলে তার একটা তড়িৎ ভেদ্যতা অন্য কিছু হবে, এপসাইলন নট তো হবে না, তো এটা ধরে নিচ্ছি এপসাইলন, পারমিটিভিটিটা এপসাইলন ধরে নিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, কুলম্ব ফোর্স যেটা হবে সেটা হবে 1/4 পাই এপসাইলন নট, নয় খালি এপসাইলন, Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা আর ই যদি হয়, এটা মিডিয়ামে রাখা হয়েছে ধরো চার্জ পার্টিকেল দুটোকে, তাহলে এখন হয় এপসাইলন। আর যদি শূন্য মাধ্যমের, এটা হচ্ছে মিডিয়ামে রাখা হলে এফ এম লিখছি ওই মিডিয়ামে রাখলে, আর এফ ভ্যাকামে রাখলে F0 লিখছি ধরো, তাহলে 1/4 পাই এপসাইলন নট Q1/Q2 আর এই জিনিসটা হলো। এবার আমি ধরো এফ মিডিয়াম বাই, আচ্ছা উল্টো করছি, একটা জিনিস আমি ডিফাইন করছি, সেটা হচ্ছে এফ সাইলেন আর এফ সাইলেন নটের রেশিওটা, এফ সাইলেন আর এফ সাইলেন নট এদের যে রেশিওটা, এটাকে আমি অন্য নাম দিচ্ছি কে, ঠিক আছে? তো এই কেটাকে আমরা বলি ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট, এটাকে বলি কি ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা কি, এটা হচ্ছে কোনো মাধ্যমের যে তড়িৎ বিভেদ্যতা যেটা হয়, পারমিটিভিটিটা, আর শূন্য মাধ্যমের যে পারমিটিভিটি, এই দুটো রেশিওটাকে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আমরা ডিফাইন করছি। আচ্ছা, তাহলে এবার এটাও পারমিটিভিটি এটাও পারমিটিভিটি, এর মানে কি এর কোনো ইউনিট নেই, মানে এটা ইউনিট লেস আর ডাইমেনশন লেস। তাহলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা, এটা একটা কনস্ট্যান্ট খালি, এর কোনো ইউনিট নেই, এটা এর কোনো ডাইমেনশনও নেই। আচ্ছা, এবার আমি কি করছি, এফ মিডিয়াম বাই F0 করছি, ওই মিডিয়ামে যে কুলম্ব ফোর্সটা সেটা
বাই শূন্য মিডিয়ামে যদি সেম চার্জকে রাখা হতো তাহলে যেটা হতো। তাহলে এটা যদি করি তাহলে 1/4 পাই কেটে যাবে, সব কেটে যাবে, শুধু এটা যেটা হবে এপসাইলন নট উপরে চলে যাবে আর এপসাইলনটা নিচে চলে আসবে। এপসাইলন নট বাই এপসাইলন মানে কি হবে তাহলে? এপসাইলন বাই এপসাইলন নট মানে কে? তাহলে এপসাইলন নট বাই এপসাইলন মানে 1/k হবে, তাহলে 1/k হলো। আচ্ছা, তাহলে কে মানে কি বলতে পারি আবার? কে মানে এপসাইলন বাই এপসাইলন নট ইজ ইকুয়াল টু এফ নট বাই এফ মিডিয়াম। তাহলে এইভাবেও আমরা ডাইলেকট্রিক কনস্ট্যান্টটাকে ডিফাইন করতে পারি। তাহলে ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা কি হলো? যে এই কুলম্ব বলগুলোর অনুপাত হলো যখন আমরা দুটো চার্জকে শূন্য মাধ্যমে রাখবো আর যদি ওই মিডিয়ামে রাখি, তাহলে এই দুটো যে পরিমাণ বল হবে সেই বলের অনুপাতকে আমরা কি বলছি? ডাইলেকট্রিক কনস্ট্যান্টও বলছি। তো এটা বললেও হবে, ঠিক আছে। এইবার দেখো যে কোনো মিডিয়ামে যে ফোর্সটা, কুলম্ব ফোর্সটা, যার পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা এপসাইলন, সেই মিডিয়ামে কত হয়? 1/4 পাই এপসাইলন Q1 Q2/r²। এবার এপসাইলনকে যদি আমি কে এর টার্মে লিখতে চাই তাহলে এপসাইলন ইকুয়াল টু কে টাইমস এপসাইলন নট। তাহলে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2/r²। একটা কে আছে, কেটাকে আমি ধরো এটা ব্র্যাকেটে লিখলাম, কেটাকে অন্যভাবে বাইরে লিখছি 1/k। ওকে, তো এবার এটা মানে তো তোমার কি, এটা মানে এফ নট, তাহলে এটা হচ্ছে এফ নট বাই কে। আচ্ছা, এর থেকে আমরা কি এটা বলতে পারছি না যে, দেখো কি দাঁড়ালো ব্যাপারটা, এফ মিডিয়ামটা হলো এফ নট বাই কে হলো। তো এর মানে কোনো মিডিয়ামে যদি রাখো যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে কে, তাহলে সেই মিডিয়ামে যে কুলম্ব ফোর্সটা হবে সেটা কম হবে ইন কম্প্যারিজন উইথ দ্য কুলম্ব ফোর্স ওয়েন ইউ কেপ দ্য চার্জেস ইন ভ্যাকুয়াম। মানে তুমি যখন শূন্য মাধ্যমে রাখলে, শূন্য মাধ্যমে যদি চার্জ দুটোকে রাখো তাহলে এদের মধ্যে যে কুলম্ব ফোর্সটা কাজ করবে। এবার সেম সেপারেশনে যদি কোনো মিডিয়ামে রাখো চার্জ দুটো, তাহলে এখানে কম হবে কুলম্ব ফোর্সটা, এখানে বেশি হবে শূন্য মাধ্যমে। কেন কত কম হবে? তো ডিপেন্ড করছে কেটা কীরকম তার উপরে। কে যদি বেশি হয় তাহলে ওটা বেশি কম হবে, আর এটা কম হলে কম কম হবে, এরকম। ওকে, তাহলে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ক্লিয়ার। আর ডাইলেকট্রিক কনস্ট্যান্টের জন্য কি হয়, কোনো একটা মিডিয়ামে কুলম্ব ফোর্সটা কমে যায়, ওটাও ক্লিয়ার। ওকে, আচ্ছা, এবার হচ্ছে যেটা আমরা পড়ব যে প্রিন্সিপাল অফ সুপারপজিশন। ঠিক আছে, প্রিন্সিপাল অফ সুপারপজিশন জিনিসটা কি? দেখো দুটো যদি ফোর্স চার্জ থাকে, শুধু একটা Q1 আর একটা হচ্ছে Q2, তাহলে তো তুমি এদের মধ্যে যে কুলম্ব আকর্ষণ বলটা ওটা ইজিলি বলতে পারবে, ঠিক আছে। কিন্তু যদি এটা অনেকগুলো চার্জ থাকে, এখানে Q3 আছে, Q4 আছে, এরকম, তাহলে সেই ক্ষেত্রে নেট বলটা কি হবে? তো সেই ক্ষেত্রে নেট বল যেটা হবে, কুলম্ব বল যেটা, সেটা হবে, ধরো Q1টা, আমি Q2টার উপরে নেট বল বের করতে যাচ্ছি, তাহলে Q1 এর জন্য Q2 এর উপরে বল আছে একটা, ধরো F12 এরকম। Q4 এর জন্য Q2 এর উপরে বল আছে, Q4 এর জন্য Q2 এর উপরে বল আছে, তাহলে এটা ধরে নিলাম F42। Q2 এর জন্য, এটা Q2 লিখেছি নাকি, ধরো এটা Q3 বলছি, Q3 এর জন্য Q2 এর উপরে বল আছে Q32, এটা F32, সরি।
F32। তো প্রিন্সিপাল অফ সুপারপজিশন কি বলছে, যে কোনো একটা এরকম যদি একটা সিস্টেম অফ চার্জ পার্টিকেল থাকে, তাহলে কোনো একটা চার্জের উপরে নেট যে বলটা হবে, রেজাল্টেন্ট যে ফোর্সটা হবে, সেটা হবে ইন্ডিভিজুয়াল চার্জ পার্টিকেলগুলো ওর উপরে যে বল অ্যাপ্লাই করছে তার ভেক্টর সাম হবে। মানে জাস্ট তুমি ভেক্টর এডিশন করে দাও। আর ভেক্টর এডিশন আমরা এর আগেই করেছি, কিভাবে ভেক্টরকে অ্যাড করতে হয়, ভেক্টরকে সাবট্রাক্ট করতে হয়, প্রোডাক্টগুলো, এগুলো আমরা ভেক্টর চ্যাপ্টারে পড়েছি। তো এখানে যেটা হবে, তাহলে রেজাল্টেন্ট ফোর্স যেটা হবে সেটা কি, এফ 12 প্লাস এফ 42 প্লাস F32, এভাবে করে এখানে তিনটা চারটা আর্টিস্ট বলে এরকম হলো। এরকম অসংখ্য থাকলে সবগুলো এভাবেই হবে, মানে টোটালটা ভেক্টর সাম হবে। এটা হচ্ছে প্রিন্সিপাল অফ সুপারপজিশন। ঠিক আছে, মানে কোনো একটা সিস্টেমে যদি অনেকগুলো চার্জ থাকে, তাহলে একটা পার্টিকুলার চার্জের উপরে যে ফোর্স অ্যাপ্লাই হবে সেটা হবে ভেক্টর সাম অফ দ্য ফোর্সেস এক্সার্টেড অন ইট বাই দ্য আদার চার্জেস, এইভাবে করে, বাই দ্য রিমেইনিং চার্জেস। তো এই যে জিনিসটা, এটাকে আমরা বলছি প্রিন্সিপাল অফ সুপারপজিশন। ঠিক আছে, নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে, এটা তো এতক্ষণ আমরা ফোর্স অবধি আমরা পড়লাম। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। যেমন গ্র্যাভিটেশনালের ক্ষেত্রে, গ্র্যাভিটির ক্ষেত্রে আমরা পড়েছিলাম না গ্র্যাভিটেশনাল ফোর্স, ওখান থেকে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল পড়েছিলাম, তারপরে গ্র্যাভিটেশনাল ফিল্ডে পড়েছিলাম। তো এখানেও ইলেকট্রিক ফিল্ড পড়ব, ওই জিনিসটা। তাহলে ওটা কি, এখানে কি কখন পড়ে যাচ্ছে কেন, তাহলে আমরা কুলম্ব ফোর্স যেটা পেলাম, ভেক্টরটা লিখছি না, এমনি লিখছি। কুলম্ব ফোর্স যেটা পেলাম সেটা হচ্ছে যে 1/4πε0 Q1, দুটো চার্জের মধ্যে খালি কনসিডার করছি, আর স্কোয়ার, এটা ওর ভ্যালুটা। এবার ইলেকট্রিক ফিল্ড মানে কি, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এই জিনিসটা কি এটা বুঝতে হবে। আচ্ছা, দেখো, তার আগে আমাকে একটা জিনিস বলতে হবে, টেস্ট চার্জ। টেস্ট চার্জ জিনিসটা কি এটা আমাকে বলতে হবে। টেস্ট চার্জ মানে ধরো একটা চার্জ রাখা আছে এখানে, ধরো কিউ, তাহলে এই চার্জ যে রাখা আছে, তাহলে এর জন্য একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়েছে চারিদিকে। এবার এই ফিল্ডের মধ্যে অন্য কোনো চার্জকে যদি আমি নিয়ে আসি, তাহলে ও এক্সপেরিয়েন্স করবে, ও একটা বল এক্সপেরিয়েন্স করবে। ঠিক আছে, তো এই যে চার্জটাকে নিয়ে আসলাম, সেটাকে যদি আমি Q0 বলি, তাহলে এই চার্জটাকে আমরা বলবো টেস্ট চার্জ। ঠিক আছে, টেস্ট চার্জকে জেনারেলি পজিটিভ টেস্ট চার্জ হিসেবে নেওয়া হয়, মানে পজিটিভ চার্জকে নেওয়া হয় টেস্ট চার্জ হিসেবে। ঠিক আছে, মানে কোনো একটা ফিল্ডে একটা তুমি বাইরে থেকে চার্জ নিয়ে আসলে, আর সেই চার্জটা অল্প পরিমাণ হবে, কম হতে হবে, তো সেটাকে আমরা বলছি টেস্ট চার্জ। এই টেস্ট চার্জের কনসেপ্টটাও এখানে আমরা ইউজ করব, মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিতে। স্যার এবার সাপোজ, বলছি টেস্ট চার্জটা, ওটা স্যার হ্যাঁ, একক ধনাত্মক আধান আমরা পড়েছিলাম, তাহলে সে ওটাই বলছেন নাকি যে একক ধনাত্মক আধান অসীম দূরত্ব থেকে কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো না না বিস্তৃত না, ওই আনতে এরকম। ঘনত্বের কথা বলছি না। মানে টেস্ট চার্জ মানে তুমি একটা চার্জ আছে, যে কোনো চার্জ, ওটা ওই কোনো একটা ফিল্ডে নিয়ে আসবে, ঠিক আছে, তাহলে হ্যাঁ চেক করার জন্য যে এখানে কোথায় নিয়ে গেল, কোথায় গেল, কোথায়, মানে ধরো এই পয়েন্টে এসে ও একটা ফোর্স এক্সপিরিয়েন্স করছে। ঠিক আছে, এর মানে এর বাইরে এক্সপিরিয়েন্স করছিল না, তো তুমি যে চার্জটাকে নিয়ে আসলে ওটাকে বলছি টেস্ট চার্জ। ঠিক আছে, হ্যাঁ স্যার বুঝতে পারছি। এবার টেস্ট চার্জটা যদি আমরা, হ্যাঁ, এবার টেস্ট চার্জটাকে যদি আমরা ইউনিট করে দিই, মানে 1 কুলম নিয়ে নিই, ঠিক আছে,
টেস্ট চার্জকে যদি ইউনিট করে নিই, তাহলে এর উপরে যে ফোর্স অ্যাপ্লাই হবে, এই চার্জটার জন্য এর উপরে যে ফোর্স অ্যাপ্লাই হবে, সেটাকে আমরা বলছি কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এটাকে ই দিয়ে ডিফাইন করি। এটা কি দাঁড়াচ্ছে? ফোর্স দাঁড়াচ্ছে পার ইউনিট চার্জ, পার ইউনিট পজিটিভ চার্জ, এই জিনিসটা। ঠিক আছে? মানে ইন্টেন্সিটি যখন আমাদের বলা হয় গ্র্যাভিটেশনাল ক্ষেত্র গ্র্যাভিটেশনাল অভিকর্ষজ প্রাবল্য যখন পড়েছিলাম, তখন তো সেটাই করেছিলাম না, ইউনিট মাস করে দিয়েছিলাম খালি ওখানে। এখানে চার্জ আছে তো ইউনিট চার্জ করে দেবো। তাহলে একক আধানের উপরে যে পরিমাণ বল ক্রিয়া হবে, সেটাই হবে তার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এবার পয়েন্ট হচ্ছে যে তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির একটা আহ, এককও হবে। তাহলে এর এককটা কি হবে? নিউটন পার কুলম হবে। নিউটন পার কুলম, ফোর্সের নিউটন আর চার্জের কুলম। তাহলে নিউটন পার কুলম হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ইউনিট। ঠিক আছে? আচ্ছা, এবার একটু ডাইমেনশনাল অ্যানালাইসিস করি, কারণ ডাইমেনশন থেকে কোশ্চেন আসে। একটা তো আমাদের ডাইমেনশন দেখতে হবে, এপসাইলন নটের ডাইমেনশন কি হয়। তারপরে আমরা দেখব ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশন কি হবে, ওটাও দেখব। তাহলে দেখো এপসাইলন নটের ডাইমেনশনটা বের করার জন্য আমরা এফ থেকেই পেয়ে যাবো, কুলম ফোর্স থেকে 1/4 এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এপসাইলন নটের ডাইমেনশন যদি দেখতে হয়, তাহলে 1/4 ডাইমেনশন। ঠিক আছে? আর এখানে লেন্থের ডাইমেনশন, লেন্থ স্কোয়ার আছে। আর এখানে কিউ, কিউ এর ডাইমেনশন মানে কিউ স্কোয়ারের ডাইমেনশন। আচ্ছা, কিউ মানে কি হয়? একটু আগে আমি বললাম কিউ মানে, কোথায় যেন, এই যে কিউ মানে হয় আই ইন্টু টি। কিউ মানে হয় আই ইন্টু টি। তাহলে কিউ স্কোয়ার মানে কি হবে? আই মানে কারেন্টের ডাইমেনশন যেটা, এটাকে আই বলতে পারো বা এ বলতে পারো, অ্যাম্পিয়ার যেহেতু এর এককটা। তাহলে আমি আই রাখছি, তাহলে আই স্কোয়ার হয়ে যাবে। আর টি, টি মানে টাইম, টাইম মানে আমি টাইমের ক্যাপিটাল টি নিয়ে নিলাম, আই স্কোয়ার টি স্কোয়ার। আর নিচে ফোর্স, ফোর্স মানে কি mL T⁻², তাই না? mL T⁻²। আর এখানে হচ্ছে এল স্কোয়ার। তাহলে এপসাইলন নটের যে ডাইমেনশনটা হচ্ছে সেটা কত হচ্ছে? এখানে এম টা উপরে নিয়ে গেলে এম ইনভার্স হয়ে গেল, এল আর এল স্কোয়ার মানে এল কিউব, তাহলে L⁻³ এখানে আই স্কোয়ার, আর টি স্কোয়ার নিচে T⁻² মানে T⁻⁴। তাহলে এটা মনে রাখার দরকার নেই, এটা যদি আসে পরীক্ষায় তো ডিরাইভ করে নিতেই হয়, নাহলে মনে রাখলে ভুল হয়ে যেতে পারে। তো কিভাবে করতে হবে ওটা একটু জানে রাখতে হবে। এখানে জাস্ট কুলম ফোর্স লটা মনে আছে, তাহলে এখান থেকে বের করে নিবে, হয়ে যাবে। আর কিউ ইকুয়াল টু আই টি হয় যে, এটা একটু লাগবে। এটা তো লেফট সাইড নোটের। এবার ই এর ডাইমেনশন কি? তাহলে ই এর ডাইমেনশনটা এখানে করে দিচ্ছি, ছোট করে হয়ে যাবে। আচ্ছা, ই, ই মানে কি? এফ বাই কিউ, এখনই পড়লাম, ই মানে হচ্ছে এফ বাই কিউ। তাহলে ই মানে হচ্ছে এফ বাই কিউ। এফ মানে, এফ এর ডাইমেনশন mL T⁻², আর কিউ এর ডাইমেনশন হচ্ছে আই টি, আই টি ক্যাপিটাল টি, কিউ ইকুয়াল টু আই টি না, তো এটা। এবার তাহলে ই এর ডাইমেনশন কি হচ্ছে? এম এল, ঠিক আছে, আই ইনভার্স আর T⁻² আর -1, তাহলে T⁻³ এটা হয়ে গেল তোমার ই এর ডাইমেনশন। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশন হচ্ছে এটা। আর এপসাইলন নট মানে তোমার তড়িৎ ভেদ্যতা,
তার ডাইমেনশন হচ্ছে এটা, এটা একটু বড় আছে, এটা মনে রাখা যাবে না, তো এটা বের করে নেবে যদি আসে। আর খালি টেকনিকগুলো শিখে রাখো যে কিভাবে বের করতে হয়, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে, নেক্সট হচ্ছে যেটা আমি বলবো, যে সেটা হচ্ছে কনসেপ্ট অফ লাইন্স অফ ফোর্স, মানে তড়িৎ বলরেখা যেটাকে বলি, ঠিক আছে? ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স বা লাইন্স অফ ফোর্স, বা আমরা বলছি তড়িৎ বলরেখা, এই জিনিসটাকে এটা একটু বুঝতে হবে। আচ্ছা, দেখো কোনো একটা ধরো তড়িৎ ক্ষেত্র আছে, ঠিক আছে, মানে কোনো কোথাও চার্জ রাখা আছে ধরো, তাহলে ওর একটা তড়িৎ ক্ষেত্র আছে, সাপোজ ধরো ওই তড়িৎ ক্ষেত্রটা ধরো এইদিকে। এবার কোনো একটা টেস্ট চার্জকে এনে তুমি ছেড়ে দাও, ঠিক আছে, ছেড়ে দাও, একটা হালকা টেস্ট চার্জকে এনে ছেড়ে দাও, কিউ নট ধরে নাও, তাহলে এই টেস্ট চার্জটা, পজিটিভ টেস্ট চার্জটা যেই দিকে মুভ হবে না, তাহলে ধরো এইদিকে মুভ হচ্ছে, এইদিকেই মুভ হচ্ছে, এইদিকে মুভ হচ্ছে, তাহলে এ যে পথ বরাবর মুভ করে সেই পথটাকেই আমরা বলি কি লাইন্স অফ ফোর্স, ঠিক আছে? মানে কোনো একটা টেস্ট চার্জ একটা ইলেকট্রিক ফিল্ডে যে পথ বরাবর মুভ করে সেটাকে আমরা বলি লাইন্স অফ ফোর্স। আচ্ছা, এই দিকেই কেন মুভ করবে? তার কারণ ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা এই দিকেই, ঠিক আছে, এই জন্য। এবার পয়েন্ট হচ্ছে, তাহলে একটা পজিটিভ চার্জ যদি থাকে কোথাও, এভাবে পজিটিভ চার্জ আছে, তাহলে এখান থেকে যে লাইন্স অফ ফোর্সগুলো হয় সেটা আউটওয়ার্ড হয়, এরকম, মানে বাইরের দিকে হয়। এর মানে একটা পজিটিভ চার্জের এখানে তুমি যদি একটা কোনো টেস্ট চার্জ, পজিটিভ টেস্ট চার্জকে এনে ছেড়ে দাও, তাহলে ও এইদিকে মুভ করতে শুরু করবে, ঠিক আছে? তাহলে এই কারণ এইদিকে ওর লাইন্স অফ ফোর্সগুলো যাচ্ছে এইভাবে। এটা তো পজিটিভ চার্জের কথা হলো, কিন্তু কোথাও যদি একটা নেগেটিভ চার্জ থাকে তাহলে ওটা কি হবে? ধরো এখানে নেগেটিভ চার্জ আছে, তাহলে এখানে যেটা হবে এই নেগেটিভ চার্জের দিকে বলরেখাগুলো আসে। এর মানে একটা নেগেটিভ চার্জের এখানে তুমি একটা টেস্ট চার্জকে এনে ছেড়ে দাও, তাহলে ওই চার্জটা এই দিকে আসার চেষ্টা করবে, ঠিক আছে, মানে আসবে আর কি। তাহলে নেগেটিভ চার্জের ক্ষেত্রে বলরেখাগুলো ভেতরের মানে কেন্দ্র অভিমুখী হয়, এরকম। আর পজিটিভের ক্ষেত্রে বহির্মুখী হয়, কেন্দ্র বহির্মুখী। আচ্ছা, তাহলে এরকম যদি থাকে, একটা পজিটিভ আছে আর একটা নেগেটিভ আছে, তাহলে কি রকম হবে? তাহলে দেখো পজিটিভ থেকে বের হয়ে এখানে তো এখানে মিলে যাবে, তারপরে এই পজিটিভ থেকে এটা পারপেন্ডিকুলারলি দূরে সরে যাওয়ার চেষ্টা করবে, বাট এই নেগেটিভটা আবার কি করবে? নেগেটিভের জন্য এটা এদিকে আসার চেষ্টা করবে, মানে এরকম। তাহলে এরকম করে তোমার বলরেখাগুলো হবে, এটা পজিটিভ আর একটা নেগেটিভ চার্জ যদি থাকে, এটা এদিকে আসবে, কিন্তু এটা আসবে তো কোথা থেকে গিয়েছিল? এদিকে গিয়েছিল বলে, মানে এটা এদিকে যাবে, এইদিকে যাবে, এখানে ঢুকবে, মানে তাহলে চৌম্বক, এই চৌম্বক বলছি, তড়িৎ বলরেখাগুলো যেগুলো হয় সেগুলো সব সময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে ওর মুভমেন্টটা হয়, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তড়িৎ বলরেখার যে ডাইরেকশনটা সেটা হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে মুভমেন্টটা হয়। এবার দেখো, আহ, এখানে দেখো, আমি এরকম করছি যে তারপর এটা একটা বলরেখা আর এটা একটা বলরেখা, এখানে ইন্টারসেক্ট করে দিয়েছে, তো এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এই পয়েন্টে ওই টেস্ট চার্জটা এইদিকে যাবে, আবার এইদিকেও যাবে, তাই না? ও ট্যানজেন্ট বরাবর যাবে,
বাট এটা কি পসিবল যে একটা টেস্ট চার্জ আছে ওটা এইদিকেও যাবে এইদিকেও যাবে, এটা পসিবল কি? একটাই তো টেস্ট চার্জ, ও আইদার একদিকে যাবে, এইদিকে যাবে না হলে এইদিকে। তো এর থেকে আমরা এটা বলতে পারি যে যে বলরেখাগুলো যেগুলো হয়, বলরেখাগুলি কখনোই কি করে, ইন্টারসেক্ট করে না, মানে ছেদ করে না, কখনোই ইন্টারসেক্ট করে না। কেন? ইন্টারসেক্ট যদি করে এর মানে কি, এর মানে ওই একটা পয়েন্টে ধরো এখানে আর এখানে ইন্টারসেক্ট করে দিয়েছে, তাহলে এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্রটার দুটো অভিমুখ আছে, এর মানে একটা এইদিকে আছে আর একটা এইদিকে আছে, তো একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের দুটো অভিমুখ কিভাবে হবে? এটা তো পসিবল নয়। তা পসিবল নয় এর মানে তড়িৎ বলরেখাগুলো ইন্টারসেক্টও করবে না। এটা একটা পয়েন্ট হলো। নেক্সট হচ্ছে যে আমি তাহলে ইন্টারসেক্ট করলো না, ঠিক আছে, ভালো ব্যাপার, কিন্তু আমি এভাবে তো বানাতেই পারি, ইন্টারসেক্ট করছে না, এভাবে বা এভাবে যেতেই পারে। এর মানে এখানে ডেনসিটিটা কি, তড়িৎ বলরেখাগুলোর ঘনত্বটা কি, কম এখানে, এরকম। আর এখানে যে বলরেখাগুলোর ঘনত্ব সেটা হচ্ছে বেশি। তো যেখানে ঘনত্বটা বেশি বলরেখাগুলোর, সেইখানে আমরা বলছি সেখানে সেটা স্ট্রং, মানে ওখানে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটিটা বেশি। যেখানে পাতলা আছে বলরেখাগুলো সেখানে এটা হচ্ছে উইক ইন্টেন্সিটিটা। আচ্ছা, এবার বলরেখাগুলো যদি এরকমই হয়, মানে ইকুয়ালি স্পেসড হয়, তাহলে কি হবে? চৌম্বক বলরেখাগুলো এইভাবে ইকুয়ালি স্পেস আছে, কোথাও কম বেশি ঘনত্ব ওরকম না, সব সেমই আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এগুলোকে বলবো যে এগুলো ইউনিফর্ম আছে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, সুষম। তাহলে এটাকে বলি ইউনিফর্ম। আর এরকম ক্ষেত্রে যেখানে ধরো কোথাও ইন্টেন্সিটিটা কম কোথাও বেশি, বলরেখাগুলো ঘনত্ব কোথাও কম কোথাও বেশি, তাহলে এগুলো কি হবে, নন ইউনিফর্ম হবে, নন ইউনিফর্ম। অনেক সময় এই শব্দগুলো আমরা বুঝতেই পারি না যে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে কি বলতে চেয়েছে, আর এটা হচ্ছে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে। হ্যাঁ স্যার। জি ওকে। স্যার, ঠিক আছে। হুম। আচ্ছা, এটা তো হলো ইলেকট্রিক ফিল্ডের ব্যাপার। ওকে, এবার ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন আছে, ওগুলো একটু বড় বড়, তো ওগুলো আমরা এর পরের দিন করব। আজকে এই রিলেটেড কিছু কোশ্চেন করব। যেমন এই কোশ্চেনটা পড়ো একটু। বলছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ এলিমেন্টারি চার্জেস, মানে কতগুলো চার্জ আছে, এলিমেন্টারি চার্জ মানে ইলেকট্রন আর কি, ফ্লোয়িং পার সেকেন্ড, পার সেকেন্ডে কতগুলো চার্জ ফ্লো হচ্ছে থ্রু দ্য হট ফিলামেন্ট অফ 100 ওয়াট 220 ভোল্ট ল্যাম্প। এই কোশ্চেনটা করতে হবে। মানে এখানে একটা ল্যাম্প দেওয়া আছে এইভাবে, এর যে ফিলামেন্টটা আছে, তো ওই ফিলামেন্টের তোমার মানে ভোল্টেজ আর পাওয়ার দেওয়া আছে। এখানে দেখো কি বলে দিয়েছে, পাওয়ার দেওয়া আছে, পাওয়ারটা বলে দিয়েছে 100 ওয়াট, আর যে ভোল্টেজটা সেটা 220 ভোল্ট বলে দিয়েছে। তো বলছে যে এটাকে যদি 220 ভোল্টে তুমি এটা কানেক্ট করো আর কি, 100 ওয়াট পাওয়ারে, তাহলে এখানে কতগুলো চার্জ পার সেকেন্ডে ফ্লো করবে ওই ফিলামেন্টটার মধ্য দিয়ে। কোশ্চেনটা বোঝা গেছে কি?
মানে কতগুলো ইলেকট্রন ফ্লো করবে আর কি এক কথায় পার সেকেন্ডে। তো সেটার জন্য আমাদের আগে কি জানা উচিত? আইটা জানা উচিত না, কারেন্টটা, আগে কারেন্টের ভ্যালুটা জানা উচিত। তো পাওয়ার, ভোল্টেজ আর কারেন্টের যে রাশিমালাটা হয় এটা জানা উচিত আমাদের, যে কারেন্ট ইজ ইকুয়াল টু হয়, বা এভাবে বলছি, পাওয়ার ইজ ইকুয়াল টু হয় ভোল্টেজ ইনটু কারেন্ট। ঠিক আছে, এর মানে কারেন্ট ইজ ইকুয়াল টু হবে পাওয়ার বাই ভোল্টেজ। তাহলে এখানে পাওয়ার কত? 100 ওয়াট, আর ভোল্টেজ কত? 220। 0 0 কাটো, তাহলে 2 দিয়ে আরও কাটবে, তাহলে 5/11 হলো, এ তো অ্যাম্পিয়ার হলো। এটা কারেন্ট হলো। স্যার হ্যাঁ এই বলো। সূত্রটা আজকে হয়েছে? এই সূত্রটা আজকে হয়েছে? না না, এটা হয়নি, মানে এটা তোমাদের নেও মনে হয়, কিন্তু এই যে কিউ ইকুয়াল টু আই টি আছে না, কিউ ইজ ইকুয়াল টু আই টি, এইটা আমি পড়লাম না, তো এই জিনিসটা এখানে কাজে লাগাচ্ছি, বুঝতে পেরেছো? এখানে পাওয়ারের যে ফর্মুলাটা, এটা মনে হয় আমি সিলেবাসটা দেখলাম, এটা ইলেকট্রিসিটি, ওই এই ফর্মুলাটা নেই, পাওয়ার নেই ইলেকট্রিসিটিতে। নেই স্যার, এটা কই হ্যাঁ, দেখতে পাইনি। আছে এটা। এটা স্যার নেই। হ্যাঁ, এটা নেই তো। না, এটা, এটা তো নেই স্যার। হ্যাঁ এটা নেই, কিন্তু কিউ ইজ ইকুয়াল টু আই টি আছে না, ওটা ইউজ হ্যাঁ করার হ্যাঁ, জন্য ওখান এটা আমি থেকে খালি। আসে। হুম। তো এটা শুধু জাস্ট মনে রাখো, ঠিক আছে, মানে কোশ্চেনটা কীভাবে করবো আর কি। ঠিক আছে। হ্যাঁ, তো পি ইজ ইকুয়াল টু ভি আই, এটা এখান থেকে আইটা পেয়ে গেলাম না। এবার আই যখন পেয়ে গেলাম, তো আই মানে কি আমরা জানি, আই মানে কিউ বাই টি, রাইট? বলছে পার সেকেন্ডে, তো পার সেকেন্ড মানে টিটা 1 করে দাও, 1, তাহলে কিউ। আবার কিউ মানে কি? কিউ মানে হচ্ছে এন ই, এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, আর এটা ইলেকট্রনের চার্জ। তো এবার ওকে, তো এনটা হয়ে যাবে কি আই বাই টি, হয়ে গেছে। তো আইটা কত আসলো আমাদের? 5/11, আর ই একটা ইলেকট্রনের চার্জ কত হয়? 1.6 ইন্টু 10⁻⁻19। তো এতগুলো তোমার কি হবে, ইলেকট্রন ফ্লো করবে এই ফিলামেন্টটা দিয়ে পার সেকেন্ডে। এটা ক্যালকুলেশন করে যা আসবে সেটাই। কনসেপ্টটা বোঝা গেছে? মানে এরকম যদি কোশ্চেন পরীক্ষায় চলে আসলে কিছু করা যাবে না, কারণ ইলেকট্রিসিটি রিলেটেডই এটা কোশ্চেন আছে। ওকে, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা এটা ছাড়ো, মানে এটা তো আমি যদিও পড়াইনি, কিন্তু কিউ ইকুয়াল টু আইটি আমি পড়ালাম না, এই জন্য আমি এটা দিয়ে দিয়েছি। আহ, অন্যটা দেখো, এইটা দেখো। স্যার এই সময়টা স্যার সমস্যা, এই সময় এবারে স্যার কাজ আছে। তো কি ছেড়ে দেবো বলছো? আচ্ছা শোনো, তো আমি এখানে দুটো কোশ্চেন দিয়েছি, হ্যাঁ, তো এই দুটো কোশ্চেন আজকের কনসেপ্টের উপরে বেস করেই আছে, হ্যাঁ স্যার, ঠিক ওগুলো আছে। চেষ্টা করবো স্যার। তো 5টা হ্যাঁ, 40 বাজছে স্যার। হ্যাঁ বুঝতে পারছি। তোমরা এই দুটো কোশ্চেন কালকের মধ্যে করে নাও, যদি না হয় তো আমি এটা কালকে করে দেবো। হ্যাঁ স্যার, বলছি স্যার কালকে স্যার ক্লাসটা